স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সুপার 10-এর প্রথম ম্যাচে হার, এরপর একাদশ থেকে তাসকিন আর আরাফ হাসানের বিদায়, তবু নবতর উদ্যমে আবারও মাঠে টাইগার বাহিনী। এসব নিয়ে আজকের আলোচনা। ওরা 11 জন কথা বলতে এখন স্টুডিওতে আছেন দৈনিক কালেকটের উপসম্পাদক মুস্তফা মামুন, আছেন জাতীয় দলের ক্রিকেটার ইলিয়াস সানি, আছেন মডেল উপস্থাপক মারিয়ানুর। স্বাগত আপনাদের। মামুন, খেলার অবস্থা, স্কোর আপনি দেখতে পাচ্ছেন, আপনার ডানে বায়ে দুদিকেই টিভি আছে, আপনার কাছে কি মনে হচ্ছে? সেজন্য দেখার সমস্যা হচ্ছে। আমি আপনাকে বলি, 2 ওভার শেষে এখন একটি মিসফিল্ডিং হলো এবং 14 রান। মিসফিল্ডিং না হলেও সেই রানটি হতো। আমরা 156 করেছি, 157 রানের টার্গেট দিয়েছে ওদেরকে। কি মনে হচ্ছে আপনার? না, প্রথম হচ্ছে যে আমাদের আসলে 156 আমি যথেষ্ট ভালো স্কোর মনে করি। স্পেশালি আমাদের ফিনিশিং লাস্ট 4 ওভার 4 বলে আমাদের 51 রানের পার্টনারশিপ, এটা কিন্তু মানে টি20তে এটা ডিমান্ড করে যেরকম ফিনিশিং এ এটলিস্ট সেটা আমরা করতে পেরেছি। ফলে আমাদের ব্যাটিং এ মানে অনেকগুলো সন্তুষ্টির জায়গা আছে। প্রথম সন্তুষ্টির জায়গাটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে দুজনকে হারানোর পর যে আমাদের হাহাকার, আমাদের টিম একটা ইয়াং টিম তারা ভেঙে পড়তে পারে, সেগুলো ব্যাপার ছিল। কিন্তু হোয়াট আই ফাউন্ড, আমার কাছে মনে হয়েছে যে সেটা হয়নি। অ্যাটলিস্ট সেটা হয়নি। বাংলাদেশ, আমরা তো মনে করেছিলাম 100-120-30 হবে, আরও ডিবাকল, এরকম কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন ছিল। সেটা হয়নি। আমাদের টপ প্লেয়াররা, আমি যেটা সবচেয়ে ভালো লাগলো আজকে, যে এইসব দিনে হয় কি সিনিয়র প্লেয়ারদের দায়িত্ব নিতে হয় টিমের মধ্যে। এইসব দিনে যখন মনে করেন যে আপনার টিম আন্ডার প্রেশার, সেই জায়গাটা খুব চমৎকার পালন হয়েছে। আপনি দেখেন আজকে সাকিব দারুণ ইনিংস খেলেছে, দেন মাহমুদুল্লাহ, ইভেন মুশফিকও। ফলে এই জায়গাটা খুব, আমি মনে করি এটা খুবই পজিটিভ সাইন। আজকের ম্যাচে আমরা যাই করি, আমাদের যে 3 জন সিনিয়র প্লেয়ার এই ব্যাটিং এর সময় যে দায়িত্ব নিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফলে এটা একটা ভালো দিক হচ্ছে। এখন ধরেন যে 156 টি20তে আপনি যখন দেখবেন, এবং হচ্ছে ইন্ডিয়ান উইকেটে অস্ট্রেলিয়া, দে হ্যাভ সো মেনি পাওয়ার হিটার্স, তাদের একজন একটা ইনিংস খেললে যে কোনো কিছু হতে পারে। বাট স্টিল আমি কিন্তু মনে করি যে গেম অন। আমি মনে করি যে 156তে গেম অফ না, কারণ এখানে আমাদের বোলার মুস্তাফিজ আজকে ফিরেছেন, এবং এখানে যেহেতু উইকেটটা হচ্ছে মানে তো খুব বোলারদের সাহায্য করে না, কিন্তু টার্ন আছে, তারপর হচ্ছে একটু স্লো আছে, তো পেসের ভেরিয়েশনটা ইউজ করা গেলে মানে চান্সেস আর ডেফিনেটলি 156 করে ইন্ডিয়ান উইকেটে আপনি কখনোই আশা করতে পারেন না অস্ট্রেলিয়ার এগেইনস্টে। কিন্তু আমি মনে করি যে একদম আউটপ্লেড হয়ে যায় না বাংলাদেশ ফার্স্ট ইনিংসে। আমি মনে করি যে সেটা একটা ইলিয়াস সানির কাছে যাওয়ার আগে চট করে একটু জেনে নিতে পারি যে আপনি এই দলের সবচেয়ে কি ব্যাটসম্যান কাকে মনে করেন? মানে অস্ট্রেলিয়ান দলের শেন ওয়াটসন যেহেতু ক্যাপ্টেন স্মিথ, ম্যাক্সওয়েল, মানে অনেক মানে তাদের প্রথম 5 জন ব্যাটসম্যান আসলে তাদের দিনে যে কাউকে তারা উইকেটটা নিয়ে আবার কথা বলতে আপনার কাছে আসবো। তার আগে ইলিয়াস সানির কাছে জানতে চাই, সানি আপনি, আপনার ডানে বামেও টেলিভিশন আছে, আপনি দেখতে পাচ্ছেন 2.2 ওভারে 18 রান আলামিন বল করছেন। এই অবস্থায় কি মনে হচ্ছে আপনার? এই মাত্রই বোধহয় একটি বাউন্ডারি হলো। এখন পর্যন্ত মাউন্ট ভাইয়ের কথাটাই আমি বলতে চাচ্ছি যে মানে 156 গেম কিন্তু এখনো অন। আসলে যদি আপনার 2টা উইকেট হয়ে যায়, আর্লি স্টেজে যদি 2টা উইকেট হয়ে যায়, তাহলে কিন্তু মানে কেউ বলতে পারবে না যে অস্ট্রেলিয়া জিতছে। তো সেইভাবে আমি বলবো যে আমরা যদি ফার্স্টের দিকে যদি উইকেটগুলো নিয়ে নিতে পারি, আর্লি 2টা উইকেট বা 3টা উইকেট যদি নিয়ে নিতে পারি, তাহলে ম্যাচ অন। সানি, আপনি কি করতেন ক্যাপ্টেন হলে? আপনি কি আপনার বোলারদেরকে বলতেন যে রান চেক দাও, নাকি যেমন ইচ্ছা বোলিং করা, আমাকে দ্রুত কিছু উইকেট এনে দাও? কোনটা বেশি জরুরি এইরকম অবস্থায়? মানে এদের যে ব্যাটিং কম্বিনেশনটা না, এই অস্ট্রেলিয়ান যে আমি বলবো 5-6 জন উপরে যারা আছে খুবই মারমুখী, এবং সবাই দেখেছো না। তো আমার কাছে মনে হয় এমন অবস্থায় যদি আর্লি কিছু উইকেট নিয়ে না যায়, তাহলে হয়তো বা আমাদের জন্য খুব ভালো হবে। তো আমি ওরকম ইনস্ট্রাকশন থাকতো, বা ফিল্ডিং সেটআপটাও এরকম থাকতো যে আর্লি কিছু উইকেট নিয়ে নিতে পারলে খুব ভালো। মানে আপনি অ্যাটাকিং একটু অ্যাটাকিং তো থাকতেই হবে আপনাকে। আপনি অ্যাটাকিং থাকতেন। মারিয়ানুর 2.5 ওভার না 3 বল, 2.3 ওভার শেষ হলো 19 রান। কি মনে হচ্ছে 157 রানের টার্গেট অস্ট্রেলিয়ার? 157 রান যেটা হয়েছে, আমি সেটা নিয়ে আশাবাদী। 156 রান, 157 হচ্ছে টার্গেট। 156 যে রানটা হয়েছে সেটা নিয়ে আমি খুবই হোপফুল এই কারণে যে বাংলাদেশের কাছ থেকে আজকে একটা মেন্টাল প্রেশার আছে। আমরা জানি যে দুজন আমাদের মেইন বোলার, তাদেরকে এরকম করে ফিরে আসা, তাদের বোলিং অ্যাকশন নিয়ে কোশ্চেন হওয়া, তাদের নিষেধাজ্ঞা, সবকিছু মিলে একটা মেন্টাল প্রেশার আছে। তারপরে আমাদের যে সিনিয়র প্লেয়ারদের কথা মামুন ভাই যেটা বলছিলেন, যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে তো আমরা এশিয়া কাপ থেকেই দেখছি যে খুব ভালো ফর্মে, এবং মুশফিকুর রহিম, তাকে আমরা ফর্মে আসার জন্য অপেক্ষা করছি, এবং তিনি আজকে ঠিক বিপদের সময় ঘুরে দাঁড়িয়েছেন। সাকিব আল হাসানও ভালো ফর্মে আজকে ছিলেন। তো সবকিছু মিলে আমার মনে হয় যে সিনিয়র প্লেয়াররা যে এরকম করে ঘুরে দাঁড়িয়েছে, সেটা আমাদের বোলিং সাইডে এখন একটা পজিটিভ এফেক্ট ফেলবে বলে মনে হয়। আর রান চেক দিলে এমনিতেই উইকেট পড়ে যাবে। মামুন, আমি আপনার কাছে ফিরে আসি হচ্ছে যে ফ্ল্যাট উইকেট নিয়ে আসলে অনেক কথা হয়েছে, বিশেষ করে যে ম্যাচটাতে ইন্ডিয়া আসলে নিউজিল্যান্ডের সাথে হারলো নাগপুরে, সে জামথা
মাঠ নিয়ে কথা হওয়ার পরে আসলে ফ্ল্যাট উইকেট বানানোর ক্ষেত্রেই আসলে চেষ্টা করা হয়েছে, বাংলাদেশ পাকিস্তানেও আসলে ঘাস ছেটে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে, ইন্ডিয়া পাকিস্তানে তো করে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাঙ্গালোরে যতটা ফ্ল্যাট উইকেটের কথা আমরা শুনেছিলাম ততটা কি উইকেট ফ্ল্যাট ছিল আসলে? আমরা কিন্তু স্পিন টার্ন দেখেছি, এটা কি স্পিনারদের কৃতিত্বের কারণে নাকি উইকেট আপনি ব্যাঙ্গালোরে? না, আমরা যেটা মানে বেঙ্গালুরু উইকেট কিন্তু মানে ট্রেডিশনালি কিন্তু ব্যাটিং উইকেট, ট্রেডিশনালি আপনি সবসময় দেখবেন যে ব্যাঙ্গালোরে একমাত্র যদি মানে আমাদের কাছে ব্যাঙ্গালোরের প্রথম মনে পড়ে 87 ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, হ্যাঁ, এবং আনপ্লেয়েবল উইকেটে গাভাস্কার 96 করেছিলেন, ঠিক, যেটাতে ইন্ডিয়া জিতেছিল। কিন্তু তারপর গত কয়েক বছরে যেটা হচ্ছে আমরা দেখি যে অনেক ভালো সেঞ্চুরি, অনেক ভালো ব্যাটিং পারফরমেন্স ব্যাঙ্গালোরে আমরা দেখেছি, যে বল ভালো ব্যাটে আসে এবং হচ্ছে আমার ব্যাঙ্গালোর উইকেটটা কিরকম, আমি এইবারের কথা বলছি না, ট্রেডিশনালি ব্যাঙ্গালোর উইকেটটা ধরা হয় যে ব্যাটিং এর জন্য খুব ভালো, বল ব্যাটে আসে, ইন্ডিয়ান উইকেট ফ্ল্যাট কিন্তু মানে এত স্লো না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবারে ইন্ডিয়াতে খুব ঝামেলা হয়েছে উইকেট নিয়ে ঝামেলা হচ্ছে কি, ইন্ডিয়া গত কয়েক বছর ধরে যে মিডিয়ায় বিভিন্ন রকম কথাবার্তা হয়, ইন্ডিয়া কিন্তু মনোযোগ দিয়েছে যে গ্লোবাল পাওয়ার হওয়ার দিকে, মানে ক্রিকেটে একদম সুপার পাওয়ার হওয়ার দিকে। তার ফলে তাদের একটা ঘাটতির জায়গা হচ্ছে তারা বিদেশে গিয়ে ভালো খেলতে পারে না। কেন পারে না? এটা হচ্ছে 90s যে মডেল ছিল বা সবসময় মডেল ছিল যে দেশের মাটিতে 3 স্পিনার দিয়ে শেষ করে দেওয়া, সো বিদেশে প্রবলেম হতো। এই জন্য গত 8-10 বছর ধরে কিন্তু ভারতীয় উইকেট তারা একটু পরিবর্তনের চেষ্টা করছে, লাইক যে মানে কিছু কিছু জায়গায় ঘাস রেখে তারা নানা রকম এক্সপেরিমেন্ট করছে, এবং কিছু কিছু জায়গায় দেখা গেলো যে কোনো কোনো জায়গায় তারা মনে করছে একদম টার্নিং উইকেট না করা, যেটা তাদের স্ট্রেংথ, সে একদম টার্নিং উইকেট না করে তাদের পেস বোলারদের একটু সুযোগ রাখা, এরকম করে এই করতে কিনা পুরো গোলমাল হয়ে গেছে। আপনি কিন্তু কেউ বুঝতে পারছেন, মানে আপনি ইন্ডিয়ান ক্যাপ্টেনও বুঝতে পারছেন না যে ইন্ডিয়ান কোন উইকেটটা কিরকম, যেমন নাগপুরে কিন্তু তারা এরকম এক্সপেক্ট করে। রাদার দেখেন নিউজিল্যান্ড কিন্তু ওই উইকেটটা বুঝতে পেরে, কারণ ইন্ডিয়ার ঘটনাটা হচ্ছে কি, ইন্ডিয়া তো প্রায়র নলেজ নিয়ে করেছে, উইকেটের দেখাটা বড় হয়নি। আর নিউজিল্যান্ডে যেটা হচ্ছে তারা উইকেট এবং কন্ডিশনটা দেখে তারা বুঝেছে যে তিনজন স্পিনার খেলতে হবে। আবার আপনি দেখেন যে তারপর ইয়ার উইকেটটা হচ্ছে খুবই ফ্ল্যাট, আমরা মুম্বাইতে আবার দেখেন একদম ব্যাটিং ট্র্যাক। আবার মনে করেন যে আরেকটা কোথায় 229 যেটাতে হলো, হ্যাঁ 229 চেন্নাইতে হলো, মানে এক এক জায়গায় এক এক রকম হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু ইন্ডিয়া আজকে না, গত কয়েক বছর ধরে 2-3 বছরের মধ্যে ইন্ডিয়া কিন্তু উইকেট নিয়ে গোলমালের মধ্যে আছে। আরেকটা মজার বিষয় ইন্ডিয়াতে, সেটা হচ্ছে তাদের স্টেট গুলা, যেহেতু স্টেটটা কিন্তু স্বাধীন, মানে এক একটা স্টেট তার ক্রিকেটের স্বাধীন, এবং তাদের নিজস্ব আইন কানুন আছে, এবং তাদের মধ্যে কিন্তু ক্ষমতা, আভ্যন্তরীণ লড়াই, দ্বন্দ্ব এইসব আছে। এবং এইসব কারণেও কিন্তু যে আমরা তোমাদের যে ভালো উইকেট বানাই, আমাদের উইকেট। আমি এই মুহূর্তে আপনাকে একটু অনুরোধ করবো, মুস্তাফিজ ফিরে আসছেন, মুস্তাফিজের প্রথম 2-1টা বল দেখে যদি আপনি একটু বলেন যে মুস্তাফিজ কেমন বল করছেন, আপনি বলতে থাকেন, আমরা নিশ্চয়ই টেলিভিশনে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন আপনাকে। দেখেন বলটা কিন্তু ঠিক একদম মাঝ ব্যাটের শট না, একদম যে ফুল শট না, কনফিডেন্স নিয়ে শট খেলেছেন, এবং বলটি খারাপ ছিল এমনও বলা যাবে না, বলটা কিন্তু মানে হয়ে গেছে, ফুল মাঝ ব্যাটে হয়নি, এটা এনকারেজিং। এবং প্রথম ওভারে মানে 6 রান দিলেন, 6 রান মানে 3-4-7 রান আসলে একটা লেগ ব্যাট 7 রান কিন্তু, এবং সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এনকারেজিং, বিশেষ করে লাস্ট বলটা কিন্তু এনকারেজিং, এবং বাকি সময় তার লাইন এবং লেন্থ ঠিক ছিল, যেটা একটা বড় সম্পদ। এবং আমরা আমাদের ফিল্ডিং রেস্ট্রিকশনের মধ্যে আছি, মাত্র 2জন ব্যাটসম্যান, দুজন। আমরা যদি ওই 5টা বল চিন্তা করি, 5 বলে উনি কিন্তু চমৎকার, আমি যেটা খেয়াল করেছি চমৎকার মানে লাইনে বল ছিল আর কি, লাইনে বল ছিল অ্যাকর্ডিং টু ফিল্ডিং বল ছিল, যেটা মুস্তাফিজের আসলে এই জায়গায়, তো মুস্তাফিজ তো পেস না, আর ওই জায়গায় বল খেলা, তার ভেরিয়েশন, তার কাট করানো, এগুলো তার সম্পদ, সেই জায়গা থেকে ভালো। আর আমি যেটা বলছিলাম গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গায় সানি নিশ্চয়ই আরো ভালো বলতে পারবে, যে যখন অনেকদিন পর একটা প্লেয়ার ফিরে, আর নিজের ফিটনেস নিয়ে আমাদের যেমন সন্দেহ আছে, তারা সন্দেহ আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে পাওয়ার প্লেতে বল করছে, ফলে কিন্তু প্রথম ওভারটা খুব ভাইটাল, এবং ওইটা যদি কাজ করতে দেখা গেল যে 2-3টা বাউন্ডারি একটানা হয়ে গেল, তখন কিন্তু এই পরের 3 ওভার আমরা তাকে পেতাম না। ফলে এই ঘটনা কিন্তু ঘটেনি, কাজে আমি কিন্তু মনে করছি যে মানে ভালো। আচ্ছা, আমরা যেহেতু খেলা দেখছি, আমরা একটু খেলা দেখার মাঝখানে একটু শুনে নেই। আমরা 4 ওভার খেলে ফেলেছি, এখন 4 ওভার খেলে ফেলার মধ্যে মুস্তাফিজ, আলামিন, মাশরাফি, আর মুস্তাফিজ, আলামিন, মাশরাফি আরেকটা বল কে করলেন, আমি একটু স্কোরটা দেখে আরেকটা মাহমুদুল্লাহ 1 ওভার করে সবাই বল করেছেন। পঞ্চম ওভারটা সাকিবকে দেওয়া হয়েছে, 5 জন 5। কি মনে হচ্ছে সানি, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কোচ তো আসলে আমাদের ক্যাপ্টেনের আসলে কিছুই বলার নেই, ক্যাপ্টেন তো অনেক বেশি সাকসেসফুল, এবং ক্যাপ্টেন ট্রাই করছে বিভিন্ন বোলার দিয়ে, যাতে করে আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে প্রথমে যদি 1-2টা উইকেট বের করে নেওয়া যায়, তো ওইরকমই একটা চেষ্টা চলছে আমার কাছে মনে হচ্ছে। আমরা একটু বিরতি নিবসের জন্য মামুন আপনার কাছে চট করে শুনে নিই যে 5 জন একবারে করে খেলানো, মানে কাউকে আসলে বুঝতে দিচ্ছে না, আবার এদিকে বলারও তো ঠিক সেটেল হতে পারছে না। না, এটা যেটা ঘটে মানে 2 ধরনের ঘটনাই ঘটে, কিন্তু টি-20তে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে, যেটা হচ্ছে যেহেতু 5 জনকে উনি দিয়েছেন, ওরাও বুঝতে পারছে না, এজ ওয়েল এজ তার নিজেরও হয়তো মনে হচ্ছে যে নতুন নতুন বোলার, একজন একটা উইকেট পেলে একটা ব্রেক থ্রু কিন্তু ইনিশিয়ালি দরকার, 156 কে উইনিং স্কোর করতে হলে একটা ব্রেক থ্রু আপনার দরকার। ফলে যদি মনে করেন যে এই চেষ্টাটুকু চলছে আর কি, এটা আমি মনে করি যে এই টেকটিক্সেই আগাচ্ছে। এটা আপনার মনে করেন যে 2 দিকে কাজ করতে পারে, কিন্তু আপনার 156 কে উইনিং স্কোর করতে হলে আপনার কিছু করতে হবে, নিউ আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমরা বিরতিতে যাচ্ছি, আপনি কোনো কিছু যোগ করতে চাচ্ছেন? যে আমরা সাকিব আল হাসানের বল দেখছি, প্রথম 2 বলে তিনি রান দেননি, কিন্তু দ্বিতীয় বলে একটি 4 মাত্র হলো, চতুর্থ বলের দিকে যাচ্ছেন তিনি।
এগিয়ে এসে মেরেছেন, এটি আবার 6, না, যাই হোক, 4 ভিতরে ছিল। আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে আসি ব্যক্তিদের সঙ্গে আবার কথা বলার জন্য। আমরা ফিরে এলাম। আজকে বাংলাদেশের মামুন পাওয়ার প্লে চলছে, 5.4 ওভারে 50 রান। ওদের সাকিব আল হাসান কে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি তার ওভারটিতে 13 রান দিয়েছিলেন। এটি একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেল কিনা, নাকি 13? এটা একটু মানে এখন পাওয়ার প্লেতে আসলে হচ্ছে কি টি20 পাওয়ার প্লেতে 13 হোক আর 23 হোক আপনাকে মেনে নিতে হবে যখন রিস্ক নেই। এবং সাকিবের এগেইনস্টে যেটা এইখানে না, আমরা কিন্তু সবাই ঢাকায় যে এশিয়া কাপ হয়েছিল সেখানে আমরা লক্ষ্য করেছি কিন্তু সব দলের ব্যাটসম্যান আমার মনে হয়েছে যে তারা কিন্তু সাকিবের এগেইনস্টে সাকিবের প্রথম ওভারে সবাই কিন্তু একটা ইয়া করে, রাশ করে। এই কারণে যেহেতু এটা এখন একটা মানে এটা মোরাল ভিক্টরি বটে, পপুলার ট্যাকটিক যে আপনার দলের সেরা বোলারকে অ্যাটাক করা, অ্যাটাক করে যদি আপনি সাকসেসফুল হয়ে যান তাহলে বাকি বোলারদেরও মানে এক ধরনের ডিস্ট্রয় করা হয়। সো এই ট্যাকটিক্সটা সবাই ইউজ করে এবং সাকিবের এগেইনস্টে যেহেতু যেটা হচ্ছে সাকিব খুব ভালো ফর্মে নেই, সাকিব ইদানিং স্পেশালি ব্যাটিং এ ফিরেছেন, বোলিং এ সাকিবের সেই জায়গাটুকু নেই, সেটা অনেকগুলো কারণ হয়তো আছে। তো সেই কারণে তারা অ্যাটাক করে এবং এই এটাকে সাধারণত অ্যাটাকটা খুব রিস্কি। আপনি অপোনেন্টের সেরা বোলারকে অ্যাটাক করেন, ম্যাকগ্রাকে টেন্ডুলকার অ্যাটাক করতো, 50% সময় ম্যাকগ্রা জিততো, 50% সময় টেন্ডুলকার জিততো, লারাও তাই করতেন। কিন্তু ঘটনাটা হচ্ছে সাকিবের ক্ষেত্রে ইদানিং যেটা হচ্ছে তার যেহেতু ফর্মের এক ধরনের নিজের পিকে নেই, ফলে যেটা বেশিরভাগ সময় অপোনেন্টরা জিতে যাচ্ছে এবং অপোনেন্টের এই জয়টা কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই জন্য আমার কাছে মনে হয় যে সাকিবকে বোলিং এর ক্ষেত্রে অ্যাটাকিং অপশনের সময় সাকিবকে না করে, এমনি তো সাকিব আমাদের সেরা বোলার, অ্যাটাকিং সময় আমরা তাকে ইউজ করবো, উইকেটের জন্য ইউজ করবো, কিন্তু এইসব সময় আমার কাছে মনে হচ্ছে এবং সম্ভবত তুলে দিয়েছেন, নিচে আছেন আমাদের কেউ, ফেলে দিয়েছেন, ফেলে দিলেন। তো উপরে ছিল, কে ছিল নিচে? মাহমুদুল্লাহ, মিঠুন মনে হয় না, মিঠুন ছিলেন 6 ওভারে 51 রান এবং মুস্তাফিজ কিন্তু তাকে ডিসিভ করতে পেরেছিলেন। মুস্তাফিজ আমি আপনাকে বলেছিলাম যে শেষ বলটা কিন্তু ডিসিভ করেছিলেন এবং ওই ওভারটা। তো যেটা বলছিলাম ওই সাকিবের ক্ষেত্রে যেটা প্রবলেমটা হচ্ছে কি এই জায়গাটা, আর আরেকটা হচ্ছে যে যখন সাকিব আজকের ম্যাচটাতে, ফলে হচ্ছে কি এই ম্যাচটাতে হয়তো সাকিবকে এই সময় ব্যবহার না করে মানে ওই অ্যাটাকিং অপশন হিসেবে সাকিবকে ব্যবহার না করলে হতো, কারণ সাকিবকে অ্যাটাক করে যেহেতু বেশিরভাগ সময় অপোনেন্ট জিতে যাচ্ছে রিসেন্ট ট্রেন্ডে, সেই হিসাবে এবং যেহেতু যখন আপনার সীমানা অরক্ষিত মানে স্পেশালি এবং যেহেতু সাকিব এক ধরনের বিশ্বাসের অভাব তো আছে। আর আরেকটা যেটা হচ্ছে সাকিবের বিষয়টা হয়তো আমার ধারণা যে সাকিব যদি ব্যাটিং এর ফর্মে ফিরেছে এইভাবে ফিরবে, কিন্তু একটা তো আমাদের মানতে হবে যে এই ব্যাটসম্যানরা সবাই কিন্তু মোরলে সাকিবকে চেনে জানে। সাকিব এই ইন্টারন্যাশনালে এত বেশি খেলে যে সাকিবকে কিন্তু এখন মানে ওরা একদম রিড করে, তো এটা আবার সাকিব ওদের রিড করতে পারে। এখন আসলে এটা একটা লড়াই হবে, এখন লড়াই পাল্টা লড়াই। সাকিবকে ওরা চিনে, এখন চিনে যেহেতু ওরা এক ধরনের ট্যাকটিক্সে যাচ্ছে, সাকিবকে একটা কাউন্টার ট্যাকটিক হয়তো বের করবে এবং আমরা আশাবাদী হয়তো মানে সেই জায়গাটা নিয়ে কাজ হবে। সানি মুস্তাফিজের শেষ বলে আসলে মুস্তাফিজ এক ধরনের সেলিব্রেশনেই চলে গিয়েছিলেন, কারণ বলটা এত স্ট্রেইট মাথার উপরে ছিল, কিন্তু যাই হোক ক্যাচ এবং অনেক 6-7 জন ছিলেন যে কেউ ক্যাচে ধরতে পারতেন, উইকেট কিপার দৌড়ে গেলেও হয়তো থাকতো, এতক্ষণই মাথার উপরে বলটি ছিল। আমরা অনেক কথা বলেছি, সাকিবের ওভারটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি এই সম্পর্কে দেখেন। আমি আসলে বলতে চাই যে আমিও তো একটা লেফট আর্ম স্পিনার এবং আমিও এরকম পাওয়ার প্লেতে বল করেছি। তো পাওয়ার প্লেতে 13 মামুন যেটা বললো যে 13 বা 23 হতেই পারে, আসলে এটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করার কারণ নেই, কারণ এখন কিন্তু মেইন দেখার বিষয় হচ্ছে আপনার 6 ওভারের পরের বলগুলো কেমন হবে। কারণ এখন হচ্ছে মেইন বোলিংটা শুরু হবে, কারণ এখন যদি আমরা এনিওয়েজ আমরা একটা উইকেটও নিয়ে বলে মাত্র 3 রান দিয়েছেন, কিন্তু ষষ্ঠ বলটি যেটি তার করা একেবারেই উচিত হয় না, একদমই পায়ে দিয়েছেন এবং একদম জোনে। এটা আসলে যে কোনো ব্যাটসম্যানই, আমি সানির কাছ থেকে এটা আসলে বেশি জানতে চাই, আপনাকে জানতে চাই যে আসলে কি হয় বলারদের মনে, যে কেন উনি বাড়তিটা ট্রাই করে। উনি যখন অফ স্টাম্পের লাইনে চ্যানেলে বল করছিলেন, খেলতে পারছিলেন কিন্তু পারছেন, তো ও কি এটা মানে কেন পায়ে দিতে হলো কেন, মানে এটা আমার খুব জানতে ইচ্ছা করে। এটা কি ইচ্ছা করে দেন না? এই প্রশ্ন আসলে সানি ভালো বলতে পারবে। আসলে এটা ইচ্ছা করে কোনো বলারই করে না, আমার কাছে মনে হয় যে ইচ্ছা করে কোনো বলারই করে না। আর আমি আসলে আজকের ম্যাচটা নিয়ে সাকলাইনকে খুব একটা কিছু বলতেও পারবো না, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা মানে আমাদের ডোমেস্টিক ক্রিকেট আমরা যা খেলি এটা থেকে অনেক গুণ টাফ এবং খুব প্রেসারও থাকে এই ম্যাচটার মধ্যে। সো এটা নিয়ে আসলে খুব একটা কিছু বলার নাই। আমি সাইকোলজিটা বুঝতে চাচ্ছি যে ধরেন ও 5টা বল করেছে, যে বেশিরভাগ বলই ছিল হচ্ছে গুড লেগ, মিডল এবং অফের মধ্যে, কিন্তু এইটা কিন্তু কিছু টার্নও পাচ্ছিলেন, কিন্তু এই বলটা উনি একটা কিছু ট্রাই করতে চাইলেন, যেটা হচ্ছে ওর পায়ে পড়লো আর কি, যে মানে বলটা আছড়ে গিয়ে মানে লেগের দিকে একটু থাকলো। এটা কি মানে কেন এটা? আমি আসলে বলবো আনফরচুনেট, কারণ আপনার লেংথ বলই ছিল এবং টি20তে আপনি মানে হিসাব করে দেখবেন যে স্পিনার বলেন আর পেস বোলার বলেন, লেংথ বলগুলোতে কিন্তু বেশি রান হচ্ছে।
তো ও লাইনটা একটু ডিফারেন্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা 6 হয়েছে, মানে লেংথ খুব ভালো ছিল। লেংথটা ভালো ছিল, লাইনটা একটু লাইনটার জন্য আমি সেটাই বলছিলাম যে মানে অফ মিডল থেকে এটা লেগের দিকে ও করাটা, এটা কি ইচ্ছাকৃত না আপনি বলছেন, কিন্তু এটা আসলে বোলারদের অনেক সময় অনেক কিছু তারা চিন্তা করেন। এখন আমাদেরকে অনেক সময় যেটা হয় যে ধরুন 5 বলে 3 রান দিয়েছে এবং ও যেটা বললো ওরা যে এই ম্যাচ খেলছে মানে সজীব অঙ্গিয়া, আপনি চিন্তা চেষ্টা করবেন, তখনই হচ্ছে আমাদের বোলিংয়ের ফলে এই জায়গাটা। এবং সানি যেটা বললো এখানে হচ্ছে কি দুইটা বিষয়, প্রথম হচ্ছে পাওয়ার প্লেতে এইসব জায়গায় একটা বা দুটো উইকেট নিতে হয়, সেটা আমরা পারিনি যদি সুযোগ এসেছিল। এখন হচ্ছে এই যে কয়েক ওভার এই সময় আমরা কতটা টাইট রাখতে পারবো, তার উপর আসলে মানে কতটা একুরেট বল করতে পারবো, লেন্থে বল রাখতে পারবো, লাইনে রাখতে পারবো, যাতে তাদের মানে খেলতে হলে যেন মানে কি বলে তাদের জন্য বেরিয়ে আসতে হয়, সাফল করতে পারে, তাদের জন্য কিছু করতে হয়, এই জায়গাটা কিছু করতে মানে কোনো ইজি রান না। সানির কাছে আমি বিরতির পর আসবো। মারিয়া, আপনি কি একটু চট করে বলবেন যে বাংলাদেশ দল যখন খারাপ খেলে বা হেরে যায় ধরেন, তখন কি ধরনের প্রতিক্রিয়া দর্শকরা জানায় বা জানান? দর্শকরা ওই যে আমি যেটা বললাম তখনই যে খুব পজিটিভ থাকে, কিন্তু একটা মানে হেরে গেলেও কিন্তু মানে এখন হারে যেতে পজিটিভই বাংলাদেশ। থাকে, খুব পজিটিভ থাকে। বিশেষ করে হচ্ছে টি-20 ক্ষেত্রে দর্শকও কিন্তু এখন খেলাটা বোঝে ভালো। বাংলাদেশ ক্রিকেট এখন এমন একটা অবস্থানে আছে, দর্শকরা বুঝে শুনেই খেলাটা দেখেন এবং তারা এভাবেই বলেন যে টি-20 তো বাংলাদেশে খেলা হয় না খুব বেশি, বাংলাদেশে সেই এক্সপিরিয়েন্সটা নেই, তো হার হতেই পারে, তারা যতটুকু ভালো করছে সেটা অনেক প্রশংসার দাবিদার। আমার মনে হয় যে সেটা অবশ্যই প্রশ্নের দাবি রাখে। বিরতির পর ফিরে এসে সানি আপনাকে জানতে চাইবো যে আমাদের এখন পর্যন্ত আমরা 4-3-7 জন বোলারকে ব্যবহৃত হতে দেখছি। শুভাগত হোম 7 নম্বর বোলার হিসেবে বল করছেন। আপনি বাকি যে বোলারগুলি আছেন, মানে আমরা 8ম ওভারে খেলা দেখছি, তাদের কাকে বেশি বল করাতে চান, কাকে কম বল করতে চান, বা কে বেশি বল করলে স্ট্র্যাটেজি, বোলিং স্ট্র্যাটেজিটা নিয়ে আপনার কাছে, মামুনের কাছে বা মারির কাছে, আপনাদের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। সানি, আপনার সাথে কথা বলছিলাম, 7 জন বলারকে অলরেডি ব্যবহার করা হয়েছে। সাকিব আল হাসান 2 ওভার বল করেছেন, তিনি এই ওভারে 8 রান দিলেন। তো আপনার কাছে মনে হচ্ছে যে কাকে আমাদের 9 ওভার খেলা শেষে 11 ওভার বাকি, আমাদের হাতে অনেক অপশন আছে, কাকে আসলে ইয়ে করা দরকার? আলামিন প্রথম ওভারে কিন্তু খুব ভালো করতে পারেনি উনি, আমার মনে হয় অনেকগুলো রান দিয়েছেন, 10 রান দিয়েছেন আলামিন। আমি কিন্তু আপনার লাস্ট ম্যাচেও খুব একটা ভালো করতে পারে নাই যতটুকু আমি জানি। রাইট। সো আসলে এই এতগুলা বলার ইউজ করার একটাই কারণ, এছাড়া আর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না, যে জাস্ট উইকেট বের করার জন্য। তো ক্যাপ্টেনের মতো করে চেষ্টা করে যাচ্ছে এবং বলাররা চেষ্টা করে যাচ্ছে, বা উইকেট যদি হয়ে যায় আসলে এইটাই হচ্ছে মেইন মোটো, যে এটা ইনিংস এসে একদম চমকাতে পারে না। শুভাগত খুব ভালো, মানে ওর জন্য আইডিয়াল পজিশন কবে হবে জানেন? যদি একটা দিন হয় এরকম যে বাংলাদেশ 5 উইকেটে 30, সেদিন শুভাগত নামে একটা 50 করলো, 60 করলো, ওই দিনই আপনি প্রথম রিকগনাইজ করবেন। তো এরকম ক্ষেত্রে হয়েছিল, যেমন আমাদের রাজিন সালের ক্ষেত্রে এরকম হয়েছিল, তার কিন্তু রিকগনাইজ হতে সময় লেগেছিল, যে এই পাকিস্তানে যখন সে অনেক সময় নিয়ে একটা ইনিংস খেললো তখন আমরা বুঝলাম। ফলে এরকম বিষয় আছে। তো শুভাগতের ক্ষেত্রে আমি যদি মনে হয়, তার মধ্যে আমার কাছে যেটা মনে হয় কোচ যে কারণে পছন্দ করছেন, যে ইউটিলিটি ইনগ্রিডিয়েন্টস উনি মনে করছেন যে একই সঙ্গে একজন মানে বল করতে পারে, ব্যাট করতে পারে, এবং সবকিছু মিলে তার মনে হচ্ছে অলরাউন্ড এবিলিটি মানে অলরাউন্ডার হিসেবে না, সামগ্রিক করতে তার যে এবিলিটি, এটা একটা কনসিস্টেন্ট পারফরমেন্সের ছায়া উনি দেখতে পান, যাকে হয়তো দিলে উনি অনেকদিন সার্ভিস দিতে পারবেন। কিন্তু যেহেতু হয় বাংলাদেশে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু সবসময় খেলি কি আমার হচ্ছে বেটার অপোনেন্টের সঙ্গে। জিম্বাবুয়ে বাদ দিলে এই শুভাগত আপনি ডোমেস্টিকে যত ভালো করুক, ইন্টারন্যাশনালে গিয়ে কিন্তু সে তার চেয়ে অনেক বেশি মানে বোলারদের খেলছে রেগুলার। রাইট, 9টা দেশে তো আমাদের যে 8টা দেশে তো আমাদের যে বেশি, ফলে কিন্তু সময় লাগবে, ওই সময়টুকু হয়তো অনেক ক্ষেত্রে আমরা পাই না, বা আমরা ওই যে শুভাগতদের ক্ষেত্রে এটা আমরা দিতে চাই না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি বলছি যে শুভাগত যে সুযোগ পেয়েছে, আর আমাদের যদি ধরুন কম্পিটিটিভ, সেই সুযোগে আসলে শুভাগত এইটা আমাদের বোঝাতে পারেনি যে তার মধ্যে এমন কিছু আছে যেটার কারণে আসলে তাকে কনসিস্টেন্টলি মানে ইয়ে করে যাওয়া যায়। মানে একটা যে সময় ছিল যখন বাংলাদেশ দলে 2-1 জন স্টার প্লেয়ার ছিলেন, এখন বাংলাদেশ দলে সবাই আসলে তারকা, যারা জাতীয় দলে খেলেছেন, খেলছেন, খেলবেন, এমনকি আমরা অনূর্ধ্ব-19-এর কেউ তারকা হিসেবে দেখছি। এই বিষয়ে আপনি কি বলবেন, যে বাংলাদেশ দলের সবাই, আমি শিওর যে আমরা আসলে খুব দ্রুত সিদ্ধান্তে চলে আসি কিনা, আমরা লিটন দাসকে নিয়ে দ্রুত সিদ্ধান্তে চলে আসছি কিনা, আবার কিছু সিদ্ধান্ত নিতে আমরা খুব বেশি দেরি করি কিনা। যেমন সৌম্যর সাথে আসলে এই ক্রিকেটটা যাচ্ছে না, ওকে জোর করে খেলানো হচ্ছে। আপনি দেখেছেন যে গাজী আশরাফ হোসেন লিপু উনি বলছেন যে সৌম্যর বার্তাটা নিতে পারছি না আসলে আমরা, সৌম্যও খেলতে চাইছেন না, এরকম মনে হচ্ছে। যাই হোক, এইসব ব্যাপারে টিম সিলেকশন সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। খেলা হাত থেকে বেরিয়ে যাওয়ার কথা আমরা বিরতির আগে বলছিলাম, কিন্তু মোস্তাফিজুর রহমান একটি উইকেট পেয়েছেন। খেলার কিছু না হলো মোস্তাফিজ কিন্তু মোস্তাফিজের ক্লাস চেনাচ্ছেন, যেটি মামুন, সানি, মারিয়া সবাই বলছিলেন। মামুন, টিম সিলেকশন সম্পর্কে যদি একটু বলতেন, যে আমাদের অনেক দর্শক বিভিন্ন রকম কথা বলছেন। একটি হচ্ছে নাসির কেন নেই, দুই হচ্ছে যে আসলে আমাদের জন্য সম্মুখে খেলানোটা কত জরুরি। আমরা প্রথম কথা বলতে যে আসলে 15 জনের মধ্যে মিঠুন, নুরুল হাসান দুইজনেরই থাকা দরকার ছিল কিনা, মানে এই সবটা নিয়ে যদি একটু না, প্রথম কথা হচ্ছে যে টিম সিলেকশন সবসময় যে টিম সিলেকশন একটা আলোচিত বিষয় থাকে এবং বাংলাদেশ আরো বেশি থাকে। এই কারণে বেশি থাকে যে প্রথম হচ্ছে যে কোনো জায়গায় আলোচনা করার জন্য টিম সিলেকশন হচ্ছে সবচেয়ে আইডিয়াল। কারণ টিম সিলেকশন আপনি কিন্তু সমালোচনা করতে পারবেন, কারণ আপনার তো অফুরন্ত সম্ভাবনা, যারা বাইরে আছে তারা সবার কথা আপনি বলবেন এদেরকে নেওয়া উচিত, কিন্তু আপনি কিন্তু বলবেন না এদেরকে নিয়ে এদেরকে বাদ দেওয়া উচিত, কারণ আপনার তো 15 জন করে বাধ্যবাধকতা নাই। সমালোচনা করার সময় আপনি সবাইকে নেন, আপনি বলতে পারেন। ফলে সমালোচকের এই সুবিধা আছে, বা আপনি যাকে নিতে বলছেন এটা হাইপোথেটিক্যাল, সে খারাপ করলে কেউ আপনাকে ধরছে না, এরকম একটা বিষয় আছে। কিন্তু সিলেক্টরদের কিন্তু অনেক কিছু ভাবতে হয়, অনেক জায়গায় অনেক কন্ডিশন। সিলেক্টর আবার একজন নয়, হয়তো এমন হতে পারে যে এই সিলেকশন টিমে যখন 15 জনের মধ্যে হয়তো 2 জনের বিষয়ে হয়তো একজন সিলেক্টরের মতামত একদম আমাদের মতো, কিন্তু যেহেতু এটা একটা কম্বাইন্ড জায়গা, সেই জায়গাটুকু মানতে হয়। এবং আমরা এটা সত্যি কথা যে আমাদের এখন কোচের ভূমিকা, সিলেকশনের ক্ষেত্রে কোচের ভূমিকা অনেক বেশি। ফলে আমরা যে ক্রিকেট চিন্তা করি, আমাদের সিলেকশন বা আমাদের যে চিন্তা, সেই চিন্তার সঙ্গে কোচের চিন্তা কিন্তু অনেক ক্ষেত্রে মেলে না। এবং অনেক ক্ষেত্রে মেলে না বলেই কিন্তু কোচ মনে করেন যে সম্মুখে একটা দুটো শট দেখে তার মনে হয় যে না, তাকে নিয়ে আমি ওই অস্ট্রেলিয়া এসে ভালো করবে, উনি তাকে নিয়ে ওপেনার বানিয়ে দেন, এবং সেটা ক্লিক করেছে। এবং কোচ কিন্তু সোফার যা করেছেন, যে কারণে হচ্ছে কি আমাদের একটু তাকে দিতে হবে, স্পেস দিতে হয়। যেমন আপনি আমাদের লেগ স্পিনার যাকে নিয়ে আসলে সিলেক্ট করেছেন, সেই জুবাইরের বিষয়ে কিন্তু কোচ এক ধরনের কি বলা যায়, তার পক্ষে একদম স্ট্রং অবস্থান নিয়ে কিন্তু তাকে খেলিয়েছেন, এবং যে সমস্ত জায়গায় সে সুযোগ পেয়েছে সেই জায়গাগুলোতে সে খারাপ করেনি। আমার কাছে মনে হচ্ছে পারসিস্ট করলে তো জিনিসটা আরো ভালো হতো। ফলে এরকম একটা জায়গা কিন্তু আছে। এই কারণে হচ্ছে কি আমাদের যে ক্রিকেট চিন্তা, এই যেমন সহজ হিসাবে নাসিরকে না নিয়ে মিঠুনকে নেওয়া, এটা তো আমরা কেউ আমাদের ক্রিকেট চিন্তা জাস্টিফাই করতে পারবো না, আমাদের যে ক্রিকেটিং জায়গা জাস্টিফাই করতে পারবো না। সৌম্য যে এখন ব্যর্থ হচ্ছে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে। তবে সৌম্যর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি, যে আমরা বলছি বটে, কিন্তু আমরা যদি খুব দেখি, কোচ কালকে কিন্তু রেগে গিয়েছিলেন যে লাস্ট 3টা ইনিংস আগে সে তোমাদের একটা ম্যাচুরিং ইনিংস খেলেছে, ফলে মানে তাকে তো সময় দিতে হবে। তো সৌম্যর ক্ষেত্রে আমি মনে করি, যেহেতু আমরা মনে করি যে সৌম্য কিন্তু ওয়ার্ল্ড কাপে কি করলো, তাকে টপ অর্ডারে নেওয়া হলো 1 ডাউনে। তারপর আমাদের মনে হলো স্ট্রোক প্লে দেখে যে তামিমের সঙ্গে যদি একটা আমাদের এই কোনটা ব্যাটসম্যান হয়, তাহলে আমাদের ওপেনিং পার্টনারশিপটা 50 ওভার্স এবং 20 ওভার্স দারুণ হবে, দুজনের স্ট্রোক প্লেয়ার ইত্যাদি ইত্যাদি। এবং সেটা কিন্তু ক্লিক করেছে। আমরা এরপরে ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সৌম্য দারুণ খেলেছে, সৌম্য এবং তামিম। এখন ঘটনা হচ্ছে, আমি শুধু মনে করি যে আমরা ভাবি না 1 বছর আগে ফিরে যাই। 1 বছর আগে তামিমকে নিয়ে তো আমাদের এরকমই সমস্যা ছিল, তখন তো তামিমের কিছুই হচ্ছিল না। দেখেন আপনি, তামিম কিন্তু ফিরে এসছে, এবং তখন যদি আমরা তামিমকে জাস্ট বাদ দিতাম, এবং আমাদের যে পুরো জাতীয় আবেগ ছিল যে পারলে তামিমকে দেশেই ফিরতে দিব না, মোটামুটি এরকম ছিল। দেখেন আপনি, তো সেই তামিম তো ফিরে এসছে। ফলে সৌম্যর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি 5টা ইনিংস খারাপ করেছে, এর আগে কিন্তু 15-20টা ইনিংস পাবেন আপনি। 1 বছরের মধ্যে বাংলাদেশের পক্ষে 8 থেকে 10টা কিন্তু সে ডিসাইডিং ইনিংস খেলেছে। তবে একটা জিনিস হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমাদের কাজ করা উচিত, সেটা হচ্ছে সমালোচনা না করে তাকে বাদ দেওয়ার চিন্তা করার আগে, সেটা হচ্ছে তার কিছু জায়গায় কিন্তু ক্লামজি মনে হয়। সৌম্যর যে চন্মনের ব্যাপার, এটা আমরা দেখি না, তার ফুট মুভমেন্ট এটা আমরা দেখি না, এবং ডিফারেন্ট কিছু শট, এটা একজন কোচ ওই দিন ব্যাখ্যা করে বলছেন, ডিফারেন্ট কিছু শট খেলার চেষ্টা করছে, যেটা সাধারণত ওর ড্রাইভ অফ সাইডের শটগুলো অনেক ভালো, সেগুলো হচ্ছে সেটা এত সুন্দর সুইট টাইমার, কেন এরকম দেখা গেছে যে ক্রস ব্যাট মিড উইকেটের দিকে চেষ্টা করছে। এইরকম কিছু জায়গা নিয়ে আমার মনে হয় যে কাজ করা উচিত। এটা একটা আরেকটা জিনিস থাকবে, একটু বলে নেই, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন বিরতির মধ্যে, আপনিও বলে গেছেন বোধহয়, যে আমাদের যে অধৈর্য দর্শক, এটা আমি মনে করি আমাদের এই অধৈর্যর জায়গাটা এটা অনেক বেশি। আমরা সবাই অধৈর্য, আমরা মিডিয়া অধৈর্য, মানুষ অধৈর্য, এভরিবডি। এই যে মনে করি যে আজকে মিঠুনকে নিয়ে আমরা এত কথা বলেছি সবাই, দেখেন একটা ছেলে নতুন দলে ঢুকেছে, বুঝলাম মানে কোচের একটা চিন্তা, কিন্তু আমরা যে সমালোচনা করে একটা তরুণ ছেলেকে এত প্রেসার দিচ্ছি, এইটা আমার কাছে মনে হয় যখন দলে ঢুকে যাবে কেউ, স্পেশালি টিমে যখন ঢুকে যাবে না, তখন আমাদের এই জায়গাটা আসলে আমাদের একটু করা উচিত, একটু স্পেস দেওয়া উচিত। কারণ হচ্ছে যে এটা আপনি বাদ দিলেন, আরেকজনকে আনবেন। এবং আমাদের সবসময় একটা জিনিস হয় কি, যে দলের বাইরে থাকে সে অসাধারণ প্লেয়ার হয়ে যায়। আমার মনে আছে 2003 বিশ্বকাপে আমাদের একজন ওপেনার বাদ পড়েছিলেন, এবং তিনি ওয়ানডের ওপেনার নন বলে গণ্য, সারা দেশে কেউ মনে করে। কিন্তু বিষয়টা যেটা হলো, ওয়ার্ল্ড কাপের পর পুরো জাতির কথা হচ্ছে জাভেদ ওমর থাকলে আমরা যেন ওয়ার্ল্ড কাপ জিতে পেতাম। আমার এই সময়টা পুরোপুরি মনে আছে। চিফ সিলেক্টর আমার চোখের সামনে লাঞ্ছিত হয়েছিলেন মানুষের হাতে, যে কেন নিলেন না জাভেদ ওমরকে। বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু সেই মানুষে কিন্তু জাভেদ এই বলছে যে আমরা যে বাইরে থাকে তাকে নিয়ে আমরা মনে করি, যেহেতু তার নিকটবর্তী তার কোনো ব্যর্থতার কাহিনী নাই, এই জন্য আমাদের মনে হচ্ছে। ইলিয়াস সানি, কি বলবেন টিম সিলেকশন সম্পর্কে আপনার? এখন পর্যন্ত যে টিমটা খেলছে আমার কাছে মনে হয় যে সোফার সবকিছুই ঠিক আছে, এবং এই টি20 ছাড়া যদি আপনি ওয়ানডে ম্যাচেস গুলো দেখেন, এই টিমটাই খেলছিল, যদিও বা 2-3টা কিপার একসাথে একটা স্কোয়াডে ছিল না, তারপরেও এই টিমটা খেলছিল এবং এই টিমটাই পারফর্ম করছিল। আর সৌম্যর ব্যাপারটা আমি বলবো যে আমার প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হচ্ছে হি ইজ জাস্ট অনলি হ্যাভিং আ ব্যাড টাইম।
ওর এই ব্যাড টাইমটা কেটে গেলেই হয়তোবা ও ঠিক হয়ে যাবে। যেমনটা মামুন ভাই বললো তামিমের ক্ষেত্রে, যে তামিম খুব খারাপ সময় যাচ্ছিল এবং ওখান থেকে ফিরে এসেছে। তো এই দিক থেকে মনে হয় যে সৌম্যকে আমাদের আরো কিছু সময় দেওয়া উচিত। হইতে পারে যে একটা ম্যাচ বা দুটো ম্যাচে ওকে রেস্ট দিয়ে আবার নতুন করে ফেরানো, বাট ওকে আসলে খেলানো উচিত। মারিয়া, আপনি কি মনে করেন যে বাংলাদেশ টিমের দলে আমার আপনি কাছে যেটা দেখতে মনে- চেয়েছিলেন এরকম কোনো প্লেয়ারকে দেখতে পাচ্ছেন না, দেখতে চাননি এরকম কোনো প্লেয়ারকে দেখতে পাচ্ছেন কিনা? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা সাধারণ দর্শক যে জিনিসটা মামুন ভাই বলছেন যে টিম সিলেক্টর আমরা আসলে পুরো 16 কোটি মানুষই হয়ে যাই, এটা একটা আমাদের সমস্যা রয়েছে সেই জায়গাটাতে। বাট একটা কথা আমি বলতে চাই যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এটা আমরা জানি। তো সৌম্য খুব শীঘ্রই হয়তো বা তার ফর্মে ফিরে আসবে, সেটা আশা আছে। আর টিম সিলেকশনের ক্ষেত্রে টি20 আর ওডিআইটা কিন্তু আমাদের খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। ওডিআইটা খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। টি20তে আমরা এশিয়া কাপে এক্সপেরিমেন্ট করেছি, আমরা জানি এক্সপেরিমেন্টটা এখনো চলছে, যেহেতু খেলার অভিজ্ঞতাটা খুব কম। আমার মনে হয় যে এই জায়গাটা আরো যখন অভিজ্ঞতা যত হবে, এখন আমরা যাদেরকে নিয়ে চেষ্টা করছি, আস্তে আস্তে এই জায়গাটা তো আমরা সেট হয়ে যাব। মামুন, আমাদের হাতে শেষ 30 সেকেন্ড। আমি খুব দ্রুত আপনার কাছে জানতে চাইবো যে ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে আপনি এই দলে কোনো পরিবর্তন চান কিনা? ভারত এবং নিউজিল্যান্ডের যদি ভারতের সঙ্গে খেলাটাই পরশুদিনের ধরি। ভারতের সঙ্গে খেলা পরশুদিন খুব বেশি আমার কাছে মনে হয় যে খুব বেশি তো এখন আসলে আমাদের খুব বেশি অপশনও নাই আসলে, একমাত্র হচ্ছে নাসির আর মিঠুন। নাসির আর মিঠুন। এখন নাসিরের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে নাসির শুধুমাত্র বোধহয় ক্রিকেটিং জায়গা না, আমি যে জায়গাটা বলছিলাম যে আমাদের কোচের চিন্তাটা আমাদের ক্রিকেট চিন্তার সঙ্গে মিলে না, কারণ তিনি আসলে দলের কম্বিনেশন এবং big picture-টা দেখতে এবং পান। বিগ পিকচারটা দেখেন, এবং একটা প্লেয়ার দলে ঢুকলে তার পারফরমেন্স এবং সেটা দলকে কিভাবে হেল্প করবে বা হবে না, কারণ অ্যাটিটিউড ক্যাজুয়াল কিনা, এই জায়গাগুলো ওনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ফলে উনি না ঠিক 11 জনের সম্মিলন চান না, উনি চান দলের 11 জন সেইভাবে দলের দেখেন। 11 জন। তো ফলে এই জায়গাটা গুরুত্ব, তবুও আমি মনে করি যে হয়তো নাসিরের কথা ভাবা যেতে পারে, কারণ নাসির কিন্তু আমরা সব দিক দিয়ে দেখছি যে এবং- স্পিন এবং হয়তো তামিমও ফিরবেন, আমরা আশা করি যে পেটের পীড়াটা আসলে খুব বেশি বড় রকমের পীড়া না। আমার মনে হ্যাঁ, হয় পেটে পেটে আসলে আমরা হঠাৎ করে 7:30টার সময় শুনলাম, আমি একটু অবাক হলাম যে আমাদের সাংবাদিকরা সবাই ছিলেন, আমরা আসলে জানতে পারলাম না সারাদিন একটু। এটা হয়তো হঠাৎ করেও কোনো কিছু একটু ডেভেলপ করে হ্যাঁ, থাকতে জ্বরও পারে, ছিল নাকি? এটা ডেভেলপ করে থাকতে পারে। যাই হোক, মোসাম্মদ মামুন, ইলিয়াস সানি, মারিয়ানুর, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।